আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৬৮। আলী আহমদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমদ খান রাগী স্বরে বললেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, তোমরা এখনো ছোটবেলার মতোই অভিমান করো? এটা দেখেই হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে। এসব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে। তুমি বলেছিলে মোজাম্মেল ভাই ভাঙছে, আর ভাই বলেছিল সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছিল। আমি আর আম্মা কোনোভাবে তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার উপরে বেজে গেছিল, বাড়িতেই আসছিলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছিলাম। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুজন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? আলী আহমদ খান একগাল হেসে বললেন, হ্যাঁ মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুবাই আবারও ঝগড়া লাগছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলছি। তারপর এক ছোট ভাই বলছিল, ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দেইনি। আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি, সে আমার ভাইয়ের থেকেও বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসছিলাম, তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না। সেই বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খুব খারাপ লাগে। আমি মানছি তানবীর একটু বেখেয়ালি, ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বকবে। তার থেকেও বড় কথা, তানবীরকে বোঝানোর জন্য তানবীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানবীরের বয়স কম, রকচটা, জেদি, সে একমাত্র আবিরের কথা একটু আধটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, তানবীরের আবিরের সম্পর্ক তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরও আমি ভাইয়াকে বলে দেবো যেন তানবীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও কথা বলছো না কেন? ও আবার কি করছে? অনেক কিছু করছে। কয়টা শুনবি? আমার ভাদ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষে দেশে আসতে বলছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সেই জানে, আর আল্লাহ ভালো জানেন। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবৎ আমি যা বলছি তাই করছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলছে আমি তাতেই রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বললেন, ছেলে বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগে বশবর্তী হয়ে করা ভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পড়ছে, নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনও তো হতে পারে আবির তোমাকে কিছু বলতে চাই। তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও। আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চাই শুনো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, ও কি চায় কি চায় না সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায় না সেটাও জিজ্ঞেস করেছি, এমনকি তার মাকেও দিয়েও জিজ্ঞেস করিয়েছি। কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে চলেছে। ওর মাকে পর্যন্ত কিচ্ছু বলেনি। এখন ওর মনের কথা জানা আর কোনো আগ্রহ নেই আমার। আলী আহমদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে বলে আমি তাকে কোনো ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদা লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, আমি সত্যিই দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি। আমার মনে আসছিল তাই মুখ ফসকে বেরিয়ে পড়েছিল। খিদা লাগছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্না স্পেশাল মানুষজন করেছেন। আসিফের বউ, আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আমার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমিই চলো। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্তে।
আজ থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবে, কোনো দ্বিমত ছাড়া মেনে নিতে হবে। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বললেন, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতেই গেছি, তাই বাসায় ছাড়া প্রশ্নই আসে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এবারেতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাগের কথোপকথন শুনছিলেন। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, ভাই, হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোনো কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়েই তার গবেষণা। কয়েকদিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে লাগছে। আমি বলছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিতছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টে আমার ছেলেই হেল্প করেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আসছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান, আবিরের সাথে একটু কথা বলিয়েন। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানবীরের ফোনও রিসিভ করে না। বেশ কিছুদিন হলো তানবীর প্রায়ই বন্যাদের বাসার দিকে আসে। দুই একদিন মুখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানবীর ঘন ঘন যাতায়াত মুখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন। আজ বিকেলে মুখলিস মিয়া জোরপূর্বক তানবীরের বাইক থামাতে বললেন। তানবীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামাই। তানবীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন, ওই পোলা, তুমি কি আমার বউরে পছন্দ করো? আচমকা মুখলেস মিয়ার এমন প্রশ্নে তানবীর কিছুটা ইতস্ত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মুখলেস মিয়া আবারও বললেন, দেখো ভাই, বয়স আর কম হয়েছে না, চোখ দেখে মানুষের মনের কথা বুঝবার পারি। সেদিন বন্যার সাথে তোমারে দেখেই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়া নিশ্চয়ই হইয়া গেলাম। তানবীর এখনো চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই তার। মুখলেস মিয়া তানবীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালাইয়া ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যার আব্বা কিন্তু মোটর সাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিত না। সময় থাকতে পাবো, আর নইলে আমার বউরে বুইলা যাও। বুইলা যাও শব্দটা শোনা যেন তানবীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানবীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত কণ্ঠে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, বুইলা যেতে পারবো না। প্রয়োজনে আপনার এই বন্যার বউকে ভাগায় নিয়ে যাব। যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও বলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠাইয়া দিব। ওখানে 3 নাম্বার বিয়ে করে সংসার করিয়েন। তানবীর রাগি কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মুখলেস মিয়া হাসতে হাসতে বললেন, সাব্বাস, বেটার তেজ আছে ভালো। আজ ভার্সিটিতে ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনহাস হঠাৎ বলে উঠল, সবাই শুন, মেঘ আর বন্যাকে ডাকতে গেলে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি রাখবো না। যেহেতু খান বাড়ির বড় ছেলে আবির ভাই, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ, আর বন্যা তো মেজো বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। মেঘকে ডাকবো V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো V2 মানে ভাবি 2। ঠিক আছে? সাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলেও বন্যা মুখ ফুলিয়ে রাগে সরে বলল, আমাকে ভাবি V1 V2 কিছুই বলে রাখতে হবে না। মেঘ ব্রুকোচকে প্রশ্ন করলো, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘনাকামির স্বরে বলল, না, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছে নেই? তার সিরা মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর বাইয়াকে গিয়ে বলবো, তোর এই জীবনে ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গা ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? বলার মলিন হেসে বলল, ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গাতে ঝাঁপ দিবে, দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে আসছে, ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শুন, ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চাই, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করব না। আবির ভাই আর আমি মিলে বাসার পেছনে বাগানে ভাইয়াকে পুঁতে দিয়ে আসবো। বন্যার 2 চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই সত্যিই বিশ্বাস করিস?
বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দেব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানবীরের নাম্বারে কল দিল। লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানবীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবাই বোঝানোর পরও তানবীর নিজের সিদ্ধান্ত অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যেই মেঘের কল আসায় তানবীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানবীর আঁতকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা। কি হয়েছে বন্যার? বন্যা। মেঘ আর কিছু বলছে না। তানবীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতে তানবীর ঝটপট বলল, আমি এক্ষুনি আসতেছি। ভাইয়া শুনো। ততক্ষণে তানবীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে বেঞ্চি কেটে দেখ কেমনে আসতেছে। তুই বলাতেই এখন তুই শুধু দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম দ্রুত প্রশ্ন করলো, এই বিয়ন, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরও বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠাইয়া দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বসছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাবিয়া শান্ত কণ্ঠে শুধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপের কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডি লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন আমার উনি আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি। আমার উনি এই কয়েকদিনে আমার আইডিতে একবারের জন্য ঢুকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছু বুঝতেই না পারেন। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি, বুঝলি। বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চওড়া ছেলেটা দুহাত পিছনে, হাতে বেশ কিছু ফুল। দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো, বেশ সুন্দর করে সেজেগুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে তুলল। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেদিন মেঘ নিজে বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটার অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো, তাই হয়তো আবিরকে একটু বেশিই মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবে না আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘ খুশি ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানবীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানবীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখ মুখ অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানবীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ। মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকানি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া। বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল, যদি পেটে গাছ হয়ে যায়। এই আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলছে কোনো সমস্যা হবে না। তানবীর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্তত নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে, যা কিন্তু এখন বলছিস না? মেঘ গনে গনে এপাশ ওপাশ মাথা নেড়ে না বলল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবারও বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলেই আসছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ বন্যার কোনো বই কেনার দরকার নেই। বন্যার অস্থিরতা কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরাতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতে আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানবীর কল রিসিভ করে না, বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি।
তানবীর রাজবাড়ি কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ওর ফুপ্পির বাসায় যাবে, ওনাদের বাসা আমাদের বাসার দিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও। আর হ্যাঁ, বন্যাকে মুখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানবীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জোরে খুশির ঝিলিক। তানবীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের বাসায় বোঝাচ্ছে সে তানবীরের সঙ্গে যাবে না, কিন্তু মেঘ সেই বাসাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাস, তামিমও তখন বসা। তানবীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টুমি করছে, অথচ মেঘের মনোযোগ কাপড়টার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। এক পাশ না ভেবেই সবার মধ্যে থেকেই উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফুল সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্ত সুরে বলল, সাইলেন্ট ইউর ফোন। আবির তড়িৎ বেগে ফুল সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান নট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরিয়ে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবরের মতো শান্ত কণ্ঠে আর আবেশিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালো করেই জানেন। আপনিই বলুন, আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এবার বলুন, আপনার কি হয়েছে? কিচ্ছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ব্রুকুচকে প্রশ্ন করলাম, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বের ন্যায় জবাব দিল, ঢুক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ এ লট। সহসা আবিরের উষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখলো। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকানি দিয়ে মুচকি হেসে বলে উঠল, আচ্ছা। তারপর মেঘ আবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটলি, ডু ইউ মিস মি? আবির মোলায়েম কণ্ঠে ছোট্ট জবাব, মেঘ এবার ঠুটো টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিলেও আজ সে কল কাটছে না, বরং আবিরকে প্রশ্ন করছে। অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাজবাড়ি কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিলেই পারতেন। রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি। ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল নিয়ে নিজের কপাল আস্তে করে ঘাটটা দিতে দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথম জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফুল সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সরি ফর ইউ ওয়েটিং ইউর টাইম। সবার মধ্য থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলো, ইজ শি ইউর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই এম নাথিং উইদাউট হার। বয়স্ক লোক এবার একগাল হেসে বললেন, শি ইজ রিয়েলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ, বেস্ট অফ লাক। আবির অনুজ্ঞ কণ্ঠে জবাব দিল, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ। প্রে ফর আস। এগেন সরি। তানবীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানবীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানবীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানবীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরও কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আর চলো এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো লাগছে না। তানবীর মলিন হেসে বলল, বড়ুয়ের বিচি খেলে কিছু হয় না বোকা। বন্যা তানবীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না। তাহলে কি? চালাক? কতটা?
বন্যা তখন তানবীর দেখে তাকিয়ে আছে। তানবীর রাজবাড়ি কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ডুব গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, সব সময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না। বন্যা আর কিছু বলল না। তানবীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানবীরকে বোঝাতে পারছে না। তানবীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানবীর জোর করে এনেছে। দুজন 2 কাপ চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানবীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝেও অবুঝের মতো প্রশ্ন করলো, কোন মেয়ে? আয়েশা। নাপ কর্ণগহরে প্রবেশ মাত্রই বন্যা বেশম খেয়ে উঠল। টক আর কাঁচামরিচের জাজে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে। দু চোখ বেয়ে পানি পড়ছে। তানবীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়া পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানবীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিচ্ছে। বন্যা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানবীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছে, আপনি বসুন। তানবীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানবীর মনে মনে বিড়বিড় করলো, যে শাকচুন্নির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে, সেই শাকচুন্নির নাম আর জীবনেও মুখে নিব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করে মেয়েকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, রূপকথার রাজকুমার না হলেও মহাদেবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো, ইনশাআল্লাহ। নিত্যদিনের মতো রাত 10টা 30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিন এই সমস্যার জন্যই অপেক্ষা করে। আবির কল দিয়ে দীর্ঘণ্ঠে শুধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ে? তোর। আমার বিয়ে? কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠাইছি, কি কি লাগে সব কিনে নিস। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বলল, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল। আমার কিছু লাগবে না, আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিংয়ে যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে। তানবীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করে যাচ্ছে। তাছাড়া আরও কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানবীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানে একটা টিউশন শুরু করেছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো। এখন এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা অনেক কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকেলের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়েছে। থ্রিপিস পরা এক মেয়ে, মাথায় ওড়না দেওয়া, এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়েশা, সেদিন দেখা হলো মনে নেই? তার মেয়ের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ। তুমি মেঘের ফ্রেন্ড বন্যা না? জি। কেন? আসলে তোমাকে সেদিন তানবীরের সাথে দেখার পর থেকে কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগেই তোমাকে দেখছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। ওনা নিজের ভিতর ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানবীরের বিষয়ে জিজ্ঞেস করতেই ডেকেছিলাম। তুমি জানো কি না জানি না, তানবীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না। মূলত তানবীরের জন্যই আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল অজুহাত। এছাড়া তানবীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচিয়ে প্রশ্ন করলো, থাকলে কি করবেন? আয়শা ফিক করে হেসে বলল, মজা করছো? তোমাকে তানবীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর অনুভূতি আসবেই না। বন্যা ফুস করে উঠল, তাহলে তো আপনিই ভালো জানেন। আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানবীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানবীরের সাথে দেখা হলে আমার কথা বইল।
ইদানিং আবিরের আব্বু অফিসে বেশ চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমদ খান একা সব সামলাতে হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদেরকে সবকিছু বুঝিয়ে দিতেই হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারছেন না। অনেকক্ষণ পর ফোন রেখে আবিরের কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আব্বু, সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ। কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবার ভাবা উচিত। তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছে এটা একান্তই আমার মতামত। তারপরে যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যে চলে আসব। চাচু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়ার সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আবু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25-30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করেও কখনো গ্রামে যান না, সেখানে সেই গ্রামের এক ছেলে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন, সেটা কি আদৌ যুক্তিসম্পন্ন? 15 দিনের মধ্যে আমি চলে আসব। এছাড়া খুব সমস্যা হলে তানবীরকে বললেন অফিসে আসবে। এরপরে যদি নিতে চান, আরও অনেক মানুষ আছে, প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে বলে উঠলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমি যদি তাদের মধ্যে খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের ভুল শুধরানোর চেষ্টা করে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবে সায় দিচ্ছেন। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থেকো, আর যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরও 1 সপ্তাহ কেটে গেছে। আবির বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খান বাড়ির আমেজ বদলে গেছে। মালিহা খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছা করছে না, তারপর কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস শুরু করে হয়েছে কেবল 15 মিনিট হবো। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক মনে হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে। তানবীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আচমকা সেন্সলেস হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে। চলবে। এই পর্যন্ত ছিল মিত্র, ভালোবাসি তোকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।